শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে দাউদকান্দি টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজ আমরা এসএসসি প্রোগ্রাম প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের ইউনিট 3 বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও এর প্রভাব এই বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা স্ক্রিনে চলে যাই। সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমার পরিচয় তোমরা জানো। আমরা প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ইউনিট 3 এই বিষয় নিয়ে আলোচনা করব। তাইলে আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। পাঠ্য বইয়ে আমরা দেখি বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এর প্রভাব ইউনিট 3। তোমরা তোমাদের পাঠ্য বই ইউনিট 3 লক্ষ্য করো। এখানে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও এর প্রভাব। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তবে আজকের বাংলাদেশ প্রাচীন বাংলার ভৌগোলিক সীমারেখার একটি বড় অংশ মাত্র। বিশ্ব মানচিত্রে দেশটির অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের নীল জলরাশি, দক্ষিণে পূর্বে মায়ানমার অর্থাৎ বার্মা, বাকি 3 দিকে সীমানা ঘিরে আছে ভারত। অবিভক্ত বঙ্গদেশ একটি বদ্বীপ। আমরা সমগ্র বদ্বীপকে প্রধানত দুভাগে চিহ্নিত করতে পারি। প্রথমত মৃতপ্রায় ও প্রাচীন বদ্বীপ, যার অধিকাংশ পড়েছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয় সক্রিয় বদ্বীপ, যার প্রায় সবটাই পড়েছে পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশে। বাংলাদেশের বদ্বীপ গঠন প্রক্রিয়া, তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটা, তোমরা লিখবো বাংলাদেশ। বাংলাদেশ বদ্বীপ গঠন প্রক্রিয়া এখনো চলমান। নদী বাংলার ইতিহাস ও সভ্যতার জন্মদাতা। বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক নদ নদী ও খাল বিল। বাংলাদেশের প্রায় সব জনপদই সমতল। কিছু কিছু পাহাড়ি বন অঞ্চল রয়েছে। চিরসবুজে ঘেরা শস্য শ্যামল নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি বলতে, অর্থাৎ শীত না গরম না, অর্থাৎ এক সময় যখন সবসময় শীত থাকে না বা সবসময় গরম থাকে না, এটা বোঝায় আর কি। দেশটির মানুষের বসবাসের জন্য এক চমৎকার আবাসভূমি, অর্থাৎ এখানে মানুষ বসবাসের জন্য একটা সুন্দর স্থান। অর্থাৎ অনেক দেশ আছে যেখানে সবসময় শীত, প্রচন্ড শীত থাকে, আবার অনেক দেশ আছে একদম মরুভূমি। অর্থাৎ বাংলাদেশ সেরকম না, এখানে বসবাস অর্থাৎ মানব বসবাসের জন্য একটা সুন্দর স্থান। সামগ্রিক ভৌগোলিক প্রভাবের কারণে দেশবাসী সাধারণত ভাবুক, শান্ত, কোমল, উদার এবং স্বাধীন চেতা। তাহলে এই ইউনিটে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অর্থাৎ বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে কিভাবে এটার অবস্থান অর্থাৎ কোথায় অবস্থান এবং বৈশিষ্ট্য অর্থাৎ এই দেশটার বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটা মানব জীবনে বা জনজীবনে কি ধরনের প্রভাব বিস্তার করছে এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। এই ইউনিটের পার্ট সমূহ, এখানে 2টা পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পার্ট 3.1 বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও পরিচিতি, পার্ট 3.2 বাংলাদেশের ভূপ্রকৃতি ও এর প্রভাব। তাহলে প্রথমে যেটা আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কিরকম। আমরা জানি যে বাংলাদেশের চারপাশ দিয়ে ভারত অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত। বা হিমালয়ের থেকে যখনই অর্থাৎ বাংলাদেশের সব নদীর স্রোত কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অর্থাৎ এই পাহাড় থেকে নেমে, যেহেতু পাহাড়ের পাদদেশে অবস্থিত, পাহাড় থেকে নেমে এই সব নদী, বেশিরভাগ নদী এই ভারতে থেকে উৎপত্তি এবং সব নদীগুলোর পানি হিমালয় পর্বত থেকে এই নদীর পানিগুলো আসছে এবং এটা আমরা জানি যে পানি সাধারণত নিচের দিকে প্রবাহিত হয়। এটা এই কারণে এটা নিচের দিকে আস্তে আস্তে গড়তে গড়তে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে যে মিশে যায়। এই বিষয় সম্পর্কে আমরা এখানে আরো বিস্তারিত জেনে নেই। পার্ট 3.1 তোমরা লক্ষ্য করো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও পরিচিতি।
এই পার্ট যদি আমি ভালো করে পড়ি তাহলে কি জানতে পারবো? বাংলাদেশের অবস্থান বলতে পারবো, অর্থাৎ বাংলাদেশ কোথায় অবস্থিত পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশের ভৌগোলিক পরিচয় দিতে পারবো, বাংলাদেশের নদ নদীর বিবরণ দিতে পারবো। নদ নদী, একটা হচ্ছে নদ, একটা নদী, অর্থাৎ এখানে পুলিঙ্গ, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ দুটি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে কতগুলো আছে নদ, বেশিরভাগ কিন্তু নদী, এই কয়েকটা আছে নদ, যেমন কপোতাক্ষ নদ, তারপরে ব্রহ্মপুত্র নদ, এরকম কতগুলো সুরমা নদ, এরকম কতগুলো আহ, নদ আছে, তাই না? কপোতাক্ষ নদ। আর বেশিরভাগই কি নদী। দুই ধরনের এখানে লিঙ্গান্তর করা হয়েছে। এই মুখ্য শব্দ অর্থাৎ কিওয়ার্ড গুলো তোমরা জেনে রাখবা। সীমারেখা অর্থাৎ স্বাধীন সার্বভৌম, তারপর সবুজের আস্তরণ, ম্যানোগ্রোভ, সমতট, ঐক্যসূত্র, এই শব্দগুলো তোমরা একটু জেনে রাখবা। বাংলাদেশের অবস্থান পরিচিতি। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা কিরকম? বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এশিয়ার দক্ষিণে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আজকের যে বাংলাদেশ, তার দক্ষিণে সীমান্ত রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি, দক্ষিণ পূর্বে রয়েছে বার্মা, মায়ানমার, বাকি তিন দিকের সীমানা জুড়ে রয়েছে কি ভারত। এখানে আমরা বাংলাদেশের মানচিত্রটা দেখতে পাই। মানচিত্রটা আমরা যদি ফুল পেজে একটু দেখি, দেখো অর্থাৎ এখানে চারপাশ দিয়ে, এখানে কিন্তু বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রের কিছু বিষয় দেওয়া আছে, যেমন আন্তর্জাতিক সীমারেখা, তারপরে নদীর সীমারেখা, চারপাশের যে সীমারেখা, এই সমস্ত গুলো এখানে দেওয়া আছে। আমরা লক্ষ্য করি যে আন্তর্জাতিক সীমারেখা এটা দেওয়া আছে, অর্থাৎ রাজধানীর চিহ্ন, বিভাগীয় সীমারেখা, বিভাগীয় চিহ্ন, জলরেখা অর্থাৎ জেলা সীমারেখা, জেলা শহরের সীমারেখা, এটা তারপর নদ নদীগুলো এইভাবে বোঝানো হয়েছে। তোমরা একটু খেয়াল করো, এই মানচিত্রের ভিতরেও যদি আমরা লক্ষ্য করি এই জিনিসগুলো আছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের একটা পূর্ণাঙ্গ মানচিত্র। তোমরা এই মানচিত্রটা প্র্যাকটিস করবা, খাতায় এঁকে বারবার প্র্যাকটিস করবা। প্রথমে কয়েকবার একটু প্রবলেম হবে, পরে দেখবা খুব দ্রুত এবং সুন্দরভাবে তোমরা এটা আঁকতে পারবা। বাংলাদেশের মানচিত্র আঁকার প্র্যাকটিসটা তোমরা অবশ্যই করবা এবং অন্যান্য মানচিত্র আঁকার প্র্যাকটিসও করবা। তাহলে আমরা মানচিত্রটা দেখলাম, অর্থাৎ মানচিত্র কি দেখলাম যে এখানে উত্তর দিকে, অর্থাৎ আমরা জানি যে মানচিত্র উপরের দিকে থাকে উত্তর দিক, আবার নিচের দিকে থাকে হচ্ছে দক্ষিণ দিক, উত্তর দক্ষিণ, এবং ডান পাশে থাকে পূর্ব দিক, আর বাম পাশে থাকে কি পশ্চিম দিক, তাই না? যে কোনো মানচিত্রে তোমরা এটা খেয়াল করবা যে উত্তর সবচেয়ে উপরে থাকে হচ্ছে কি উত্তর দিক। হ্যাঁ, সবচেয়ে মানচিত্রের উপরে থাকে কি মানচিত্রের, অর্থাৎ উত্তর দিক। উত্তর দিক থাকে সবসময় উপরে, দক্ষিণ দিক থাকে নিচে, এবং ডান পাশে থাকে হচ্ছে পূর্ব দিক, বাম পাশে থাকে পশ্চিম দিক। সব মানচিত্রের এই জিনিসগুলো তোমরা জেনে রাখবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরে রয়েছে কি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু এই বাংলাদেশের পূর্ব প্রান্তেও আছে, তাই না? পশ্চিম প্রান্তেও আছে, পশ্চিমবঙ্গ প্রান্তেও আছে, আবার উত্তর প্রান্তেও আছে ভারতের। তাহলে এই পশ্চিমবঙ্গটা কোন দিকে আছে বাংলাদেশের? কিছুটা আছে পশ্চিম দিকে, কিছুটা আছে উত্তর দিকে। উত্তর দিকে আরো আছে কি আসাম, ভারতের আসাম, তারপরে মেঘালয়, হ্যাঁ, এবং এই যে এই ডান পাশ দিয়ে এখানেও আছে ভারতের আসাম, তারপরে ত্রিপুরা, মিজোরাম। আবার দক্ষিণ দিকে আছে কি বঙ্গোপসাগর, আর পশ্চিম দিকে আছে কি ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু অনেক বিশাল এলাকা নিয়ে, কিছুটা উত্তর দিকে এবং বাংলাদেশের পশ্চিম সাইড দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ, অনেক বড় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ। এখানে অর্থাৎ তিন দিক দিয়েই ভারত, এবং দক্ষিণ দিক দিয়ে বঙ্গোপসাগর। আবার এইখানে চিটাগং থেকে কিছুটা, অর্থাৎ কক্সবাজারের এই সীমানা দিয়ে এখানে কিন্তু একটা নদী আছে, নাফ নদী, তোমরা জানো। এই নাফ নদী দিয়ে এখানে কক্সবাজার, এই যে এদিকে মায়ানমার, অর্থাৎ যেটাকে আমরা বার্মা বা মায়ানমার নামে চিনি, এখানে একটা নদী আছে নাফ নদী। এদিক দিয়েও কিন্তু বাংলাদেশের সাথে কিছুটা যোগাযোগের আছে নাফ নদী। অর্থাৎ এই সামান্য একটা এদিক দিয়ে মায়ানমারে কিছুটা সীমানা আছে বাংলাদেশের, কক্সবাজারের এই সাইড দিয়ে। তাহলে আমরা বাংলাদেশের এই মানচিত্রটা লক্ষ্য করলাম কোন দিকে কি, যে সব দিক দিকেই ভারত, সামান্য অর্থাৎ কক্সবাজারের সীমানায় কিছু এলাকা জুড়ে, কক্সবাজার জেলার কিছুটা এলাকায় এখানে মায়ানমার বা
ভারতের বার্মার সীমানা রয়েছে, অর্থাৎ মায়ানমার বা বার্মার ভিতরেও কিন্তু কয়েকটা রাজ্য আছে। এখানে এটা হচ্ছে আরাকান রাজ্য। আরাকান একসময় কিন্তু এই বাংলাদেশ, আরাকান এই সমস্ত, অর্থাৎ যখন ভারতীয় উপমহাদেশ ছিল, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত দেশ কিন্তু একসময় একসঙ্গে ছিল। পুরাটাকে একসাথে বলা হতো কি ভারতীয় উপমহাদেশ। ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করত, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে তারা পুরাটাই নিয়ন্ত্রণ নিয়েছিল, এটাকে বলা হয়তো কি ভারতীয় উপমহাদেশ, ভারতবর্ষ বলতো তারা এটাকে। এবং তারা যাওয়ার সময় কিন্তু এই দেশটাকে বিভিন্ন ভাগে, অর্থাৎ বিভিন্ন দেশ ভাগ করে দিয়ে গেছে। এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা মায়ানমার, এটা নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোকে তারা কি করছে সীমানা ভাগ করে দিয়ে গেছে। আবার বাংলাদেশ যেহেতু মুসলমান পাকিস্তানে বাস করে, আবার বাংলাদেশেও বাস করে, যে কারণে বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা একসঙ্গে করে দিয়েছিল। আবার পাকিস্তানকে আসতে হয় ভারতের উপর দিয়ে, অনেক দূর দূরান্ত দূর থেকে আসতে হয়। অনেক ডিফারেন্স থাকা সত্ত্বেও তারা এই দুইটা দেশ মিলে একটি দেশ করেছিল। পরে আবার আমরা এই পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। পাকিস্তানি হানাদাররা যেহেতু আমাদের দেশের উপর আবার শোষণ নির্যাতন শুরু করেছিল ব্রিটিশদের থেকেও বেশি, তখন আমরা আবার পাকিস্তানিদের কাছ থেকে 1971 সালে স্বাধীনতা লাভ করি, তাই না? এই স্বাধীনতা লাভের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। তাহলে বাংলাদেশের উত্তর সীমার অদূরে রয়েছে হিমালয় পর্বত। একটু আগে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে বাংলাদেশের উত্তর সীমানায় রয়েছে হিমালয় পর্বত। যেহেতু আমি বলেছি যে ভারত, বাংলাদেশটা হচ্ছে হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। অর্থাৎ পাদদেশ মানে কি, পায়ের কাছে অবস্থিত, গোড়ায়, অর্থাৎ পাহাড়ের গোড়ায়। হিমালয় সীমায় আরো রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল, আসাম। তোমরা জানো যে হিমালয় পর্বত বিশাল পর্বত, এখানে এটা কিন্তু অনেক সব থেকে বড় পর্বত পৃথিবীর। এই পর্বতের বিশাল এরিয়ায় রয়েছে এই সমস্ত রাজ্যগুলো। পূর্ব সীমানা, তোমরা এই সীমানাগুলো দেখবা, অর্থাৎ এখন আমি যদি পুরাটা পড়তে যাই তাহলে ক্লাসে অনেক দীর্ঘ হয়ে যাবে। পূর্ব সীমানা, পশ্চিম সীমানা, দক্ষিণ সীমানা, এগুলো তোমরা দেখবা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি এই পূর্ব সীমানা না, এটা, তারপরে আবার অর্থাৎ হচ্ছে না, আচ্ছা, পূর্ব সীমানা এটা, তারপরে পশ্চিম সীমানা, তারপরে দক্ষিণ সীমানা। ম্যানগ্রোভ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি কোনটা বলতো? সুন্দরবন। এটাকে এটাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। এটাকে কি বলা হয়? বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? সুন্দরবনকে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম গ্রীষ্ম অঞ্চলীয় ম্যানগ্রোভ বনভূমি। এই সুন্দরবন সম্পর্কে ব্যাপকভাবে তোমরা পড়বা। বাংলাদেশের নদ নদী, অর্থাৎ এক সময় তোমরা জানো যে বাংলাদেশে অনেক নদী ছিল, 12,000-এর মতো নদী ছিল। এখন কি এখন নদী আছে? মানুষ নদীগুলো কি করছে, ভরাট করে নিয়েছে। যেহেতু বাংলাদেশ মানে কিছুটা পেশি শক্তির জোরে চলে, অর্থাৎ যাদের রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতা, টাকা পয়সা আছে, তারা কিন্তু জোর করে অনেক কিছু করে। এখানে যেহেতু বিচার নাই, সেহেতু তারা সবকিছু দখল করে নেয়, কিন্তু এটার কোনো বিচার হয় না। যার কারণে নদীগুলোকে তারা দখল করে নিচ্ছে। বিভিন্ন যে সমস্ত খাস জায়গাগুলো আছে, এগুলো দখল হয়ে গেছে। তো এই সমস্ত নদীগুলো, অনেক নদী ছিল এক সময়, বললাম যে 12,000-এর মতো নদী ছিল। এখন কিন্তু এই নদীগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। নদীর উপরে দেখা গেছে যে সে নদী ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি হয়েছে, নদীগুলো সংরক্ষণ করা হয় নাই। আবার কিছু নদী আছে, বিশাল এরিয়া ছিল নদীর, এখন নদীটাকে চাপায় ছোট করে নেওয়া হয়েছে। এখন এক সময় এই যে তোমাদের কুমিল্লার যে গোমতী নদী, আমাদের যে স্কুলটা, এখন এখন আমি শুনেছি যত এই স্কুল পর্যন্ত, স্কুলের পাশ দিয়ে নদী ছিল, কিন্তু এখন দেখা স্কুল থেকে অনেক নদীটা একদম সরু হয়ে গেছে আস্তে আস্তে। এই সমস্ত জায়গায় এরকম আর কি। নদীর যারা দেখা বা দেখাশোনার দায়িত্ব আছে, তারা এই মানচিত্র বা এইগুলো তারা ঠিকমতো দেখাশোনা করে না, যেহেতু তারা সরকারি চাকরি করে, দায়িত্ব পালন করে কম। এই যে ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী, তা হচ্ছে যে মেঘনা নদী,
করতোয়া নদী। এই নদীগুলোর নাম তোমরা কিন্তু মনে রাখবা। যদি বলে যে তোমার 20টা নদীর নাম বলো, তুমি বলবা। বাংলাদেশের এই যে প্রথম থেকে যেটা আমরা দেখে আসছি, যে পদ্মা নদী, আমরা প্রথমেই তোমাদের বলেছি যে বাংলাদেশের বেশিরভাগ নদী হচ্ছে কি ভারত থেকে উৎপত্তি। এই যে পদ্মা নদী হচ্ছে গঙ্গা নদীর প্রধান শাখা, অর্থাৎ গঙ্গার পূর্ব দক্ষিণ বাহী প্রভাগ। অর্থাৎ ভারতের যে ভারতে এই পদ্মা নদীর নাম কি গঙ্গা নদী, অর্থাৎ ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু এই পদ্মা নদীর উৎপত্তি। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এটা রাজশাহীর ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে এটা পদ্মা নাম ধারণ করে এটা আস্তে আস্তে বাংলাদেশে অগ্রসর হয়েছে এবং গোয়ালন্দর এখানে পদ্মা, মেঘনা, যমুনা 3 নদী একসাথে মিলিত হয়েছে এবং 3 নদীর মিলিত স্রোত একসাথে বঙ্গোপসাগরে যে পতিত হয়েছে। এই বিষয়গুলো তোমরা অর্থাৎ ব্যাপকভাবে পড়াশোনা করতে হবে, বই পুস্তক পড়লে ব্যাপক জানতে পারবা। মেঘনা নদী, এই সমস্ত নদীগুলোই এই যে উত্তরবঙ্গের যে বড় নদী, উত্তরবঙ্গের সবচেয়ে নাম করা নদী হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদী অর্থাৎ এটা দেখো, এরপর দার্জিলিং জলপাইগুড়ির ভিতর দিয়ে নদীটি তিস্তা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা ব্যারেজ তোমরা শুনেছ, প্রচুর আলোচনা হয় এটা নিয়ে। এগুলো তোমরা ভালো করে পড়বো। তাহলে এটুকু পড়ে আমরা যতটুকু জানতে পারলাম, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। প্রথমে তোমাদের বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দেশটির অবস্থানগত দিক থেকে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। দেশটির 3 দিকে স্থল আর একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি একে অপরূপ সৌন্দর্য দান করেছে ম্যানগ্রোভ বনভূমি নামে পরিচিত সুন্দরবন। বিভিন্ন নদ নদী, পাহাড়, পর্বত বাংলাদেশকে এক পরিচিতি প্রদান করেছে। এখানে কিছু মূল্যায়ন দেওয়া আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। বাংলাদেশের ফুসফুস হিসাবে কোনটি আখ্যায়িত করা হয়? একটু আগে আমরা বলেছি, কোনটা হবে? সুন্দরবন। পূর্ব ভারতে বিশাল এলাকায় সুপ্রাচীন কাল থেকে প্রধানত যে জনগোষ্ঠী বাস করে, কোনটা? এটা উত্তর হবে বাঙালি। কারা বাস করে আছে? বাঙালি। বাঙালিরা বাস করে আছে। কোন নদীর প্রাচীনতম পথ বুড়িগঙ্গা? কোনটা হবে বলতো? পদ্মা। আস্তিনদের বাড়িটির পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্ত। প্রমত্ত বলা হয় কেন বলতো? প্রমত্ত মানে কি? অর্থাৎ খরস্রোতা, অর্থাৎ যেটা প্রচন্ড স্রোত থাকে। পদ্মা নদী কিন্তু একটা ভয়ানক নদী, অর্থাৎ এটা দেখলে কিন্তু ভয় করে। অর্থাৎ এটার এক সময় গর্জন ছিল প্রচুর, অর্থাৎ অনেক শব্দ হতো। এখন কিন্তু নদীর তলদেশ আস্তে আস্তে উঁচু হয়ে গেছে এবং নদীর বিস্তার অনেক কমে গেছে, প্রশস্ততা কমে গেছে। নদীর উত্তলতা এখন আর সেই প্রমত্ততা এখন কিন্তু অনেকটাই মলিন হয়ে গেছে। তারপরেও কিন্তু সবচাইতে বর্তমানে খরস্রোতা নদী কিন্তু এটা, অর্থাৎ প্রচন্ড স্রোত থাকে এই নদীতে। এই নদীর পাড় ভেঙে যায়, বাড়িঘর বিলীন হয়ে যায়, আবার অন্যদিকে আবার নদীর পাড় অনেক সময় দেখা যায় যে পলি করে আবার উঁচু হয়ে যায়। কথা বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এরকম পদ্মা নদীতে এই কথাটা বেশি মানানসই। যারা নদীর পাড়ে বাস করে তারা জানে এর অবস্থাটা। তোমরা জানো যে লোকে বলে যে নদীর কূলে বাস যার 12 মাস ভাবনা তার। এই পদ্মা নদীর ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য। পদ্মা কোন নদীর প্রধান শাখা নদী? কোন নদীর বলতো? আমরা একটু আগেই তোমাদের আলোচনায় বলেছিলাম যে ভারতের ভিতর থেকে গঙ্গা নাম ধারণ করে বাংলাদেশে পদ্মা নাম ধারণ করেছে। এটা ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে ওটা উৎপত্তি, যে কারণে ভারতে এটার নাম হচ্ছে গঙ্গা। তাহলে এটার উত্তর হবে গঙ্গা। তিস্তা নদীর প্রধান তিস্তা নদীর 3টি স্রোত ধারা হিসাবে কোনটি সমর্থনযোগ্য? এটা দক্ষতামূলক প্রশ্ন। তাহলে তিস্তা নদীর স্রোত ধারা হিসাবে কোনটি সমর্থনযোগ্য বলতো? অর্থাৎ তিস্তা নদীর স্রোত ধারা হিসাবে এটা করতোয়া, অর্থাৎ উত্তরবঙ্গে এই নদীগুলোর নাম, এই নদীগুলো আছে।
করতোয়া, পুনর্ভা, আত্রাই, আত্রাই, গড়াই, মধুমতি, আড়িয়াল, সব বিভিন্ন নদীগুলো উত্তরবঙ্গের কিন্তু বিখ্যাত নদী। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি বিষয়গুলো জানলাম, যে ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ নামটি একটি বৃহৎ বদ্বীপ এবং অবস্থানগত দিক থেকে দক্ষিণ এশিয়ায় এটা অবস্থিত। দেশটির তিন দিকে স্থল আর একদিকে বঙ্গোপসাগর। এই কারণে এটা সৌন্দর্য অনেক বেশি। আবার ম্যানগ্রোভ বনভূমি, এখানে তোমরা জানো যে এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, যা পৃথিবীতে অন্য পৃথিবীর সব দেশে এটা নাই। রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনে পাওয়া যায়, এই কারণে সুন্দরবন আরো বেশি বিখ্যাত। তোমরা জানো যে ইউনেস্কোর যে ডায়েরি, সেখানে কিন্তু এই ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে একটা সৌন্দর্যতম স্থান হিসাবে এখানে নাম দেওয়া, এখানে রাখা হয়েছে, এই বুকে এটাকে রাখা হয়েছে। তারপরে তারপরে আমরা দ্বিতীয় পাঠে চলে যাই, পাঠ 3.2, বাংলাদেশের ভূপ্রকৃতি এবং এর প্রভাব। এই পাঠে আমরা কি জানতে পারবো? বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, বাংলাদেশের মানুষের জীবনে ভৌগোলিক প্রভাব উল্লেখ করতে পারবো, রাজনৈতিক জীবনে ভৌগোলিক প্রভাব বিশ্লেষণ করতে পারবো, বাংলাদেশের মানুষের সামাজিক ধর্মীয় জীবনে ভৌগোলিক প্রভাব বিশ্লেষণ করতে পারবো। আমরা যদি আমরা এই বইটা পড়ি, এই অধ্যায়গুলো পড়ি, তাহলে পরে আমরা এগুলো জানতে পারবো। এখানে কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে, যেমন বদ্বীপ, কৃত্তিনাশা, সুজলা সফলা, শস্য শ্যামল অর্থাৎ সমতল, নিম্নভূমি, জনপদ, অরণ্য, ভাঙা গড়া, এই সমস্ত নদীর ক্ষেত্রে খাটে এই কথাগুলো। এই কারণে এই শব্দগুলো তোমরা পড়বা। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক বৈশিষ্ট্য মানে অর্থাৎ ভূপ্রকৃতিটা কেমন, কোথায় কিভাবে অবস্থিত, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। নদ নদী দিয়ে বয়ে আসা পলি মাটির স্তর দিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশের মাটি অর্থাৎ ফসল উৎপাদনের যে ভূমি, এটা কিন্তু অনেক উর্বর। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ফসল উৎপাদনের জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু বাংলাদেশের মাটিতে কোন রকম শস্য বীজ বুনলেই কিন্তু সেটা হয়ে যায়, অর্থাৎ খুব সহজে। অর্থাৎ বাংলাদেশের মাটি যেহেতু পলি মাটি পড়ে, প্রতি বছর বন্যার সময় পলি মাটি পড়ে এবং মাটিটা প্রচুর উর্বর থাকে, যে কারণে ফসল বুনলে খুব সুন্দর ফসল হয়। উঁচু জায়গা থেকে নদীর স্রোতে যে অজস্র পলি অবিরাম ভেসে এসেছে, তাই দিয়ে তৈরি হয়েছে বাংলার বদ্বীপের নিম্নভূমি। পশ্চিম, উত্তর এবং পূর্ব বাংলার কিছু কিছু অংশ বাদ দিলে ভূতত্ত্বের দিক থেকে বাংলার বিভিন্ন অঞ্চলের প্রায় সবটাই নতুন পলি পড়া মাটি। এই নতুন জমির উপর দিয়ে বাংলার বিভিন্ন নদ নদী কতবার যে খাত পরিবর্তন করেছে তার ইয়াত্ত নেই। আবার এই নদী ভাঙ্গন বা খাত বদলে অনেক জনপদ বিনষ্ট হয়ে গেছে। তাই বাংলার নদীকে অনেক সময় বলা হয় কৃত্তিনাশা। কৃত্তিনাশা কৃত্তিনাশা মানে কি? অর্থাৎ দেখা যাচ্ছে এটা মাঝে মাঝে এমন রূপ ধারণ করে যে অনেক শহর গ্রাম দেখা গেছে যে বিল্ডিং সবকিছু ভেঙে নিয়ে চলে যাচ্ছে, মানে কি একটা করুণ দশা সৃষ্টি করে। আবার মাঝে মাঝে চর ওঠে, সেখানে মানুষ ফসল ফলায়, অনেক সুন্দর সুন্দর ফসল ফলায়, বিশাল এলাকা, সেখানে বাড়ি ঘর করে মানুষ বসবাস করতে পারে। তো এই যে মানে একবার এক এক চিত্র দেখা যায়, এটাকে বলা হয়, এই ধরনের শব্দ এখানে কীটনাশক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অথচ এই নদী বাংলাদেশকে সুজলা সফলা করেছে। অর্থাৎ নদী এখানে তার যে পলি এটা বহন করে নিয়ে আসছে, সুন্দর ফসল ফলাতে সাহায্য করছে। আবার এই নদী মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক সময় বন্যার সময় দেখা যায় অনেক বাড়ি ঘর ভেঙে চলে যায়, মানুষ অসহায় হয়ে পড়ে, মানুষ সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। আবার এই নদী আবার আরেকদিকে মানুষকে সুন্দর ফসল উপহার দিয়ে সহায়তা করছে। এই যে নদীর বিভিন্ন রূপ, এটাকে কীটনাশা হিসাবে চিহ্নিত করা হয়েছে। নদীর তীরে মানুষ বসবাস করে। নদীর তীরে আগের দিনে কিন্তু বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান, সমস্ত নদী বন্দর, মানুষের ব্যবসার কেন্দ্র কিন্তু বেশিরভাগ ছিল নদীর তীরে। অনেক শহর গড়ে উঠেছিল নদীর তীরে, কারণ নদীপথে মালপত্র আনা নেওয়া করা সহজ এবং খরচ অনেক কম, যার কারণে নদীর তীরেই কিন্তু বিভিন্ন সভ্যতা গুলো গড়ে উঠেছিল। বাঙালি তাই এই নদীকে যেমন ভয় ভক্তি করছে, তেমনি আদর করে তাদের নাম রেখেছে ইসামতি, মৌরাক্ষী,
রূপনারায়ণ, মহানন্দা, মেঘনা, সুরমা, লোহিত, কীর্তনখোলা কিংবা কপোতাক্ষ। অর্থাৎ নদীকে মানুষ একদিকে মানে তার হৃদয় দিয়ে অনুভব করছে, আবার একদিকে এই নদীকে তারা ভয়ও করছে। কারণ নদী যে কোনো সময় তার বাড়িঘর ভেঙে নিয়ে যেতে পারে। নদীর কূলে বাঁশ যার ১২ মাস ভাবনা তার। আবার এই নদী তার ফসল উৎপাদনে সহায়তা করছে। নদীর পানিতে সে গোসল করছে, গরু ছাগল গোসল করাচ্ছে নদীর পানি দিয়ে, নদীর পানিতে সে মালপত্র বহন করছে। অর্থাৎ নদীকে সে বিভিন্ন রকম কাজে লাগাচ্ছে। আবার নদী থেকে প্রচুর মাছ আহরণ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে। নদী না থাকলে তারা কোথায় জীবিকা নির্বাহ করত? তো এই যে আহ, মানে কত সুন্দর সুন্দর নামগুলো দিয়ে রাখছে নদীকে। তো নদীকে একদিকে মানুষ ভয় করছে, অন্যদিকে নদীকে আদর করছে। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ, এই কারণে এটাকে কিন্তু কীর্তিনাশা হিসাবে মানে নামকরণ করা হয়েছে। তো ভূপ্রকৃতি, তোমরা এই বিষয়গুলো এই সবগুলো তো পড়া সম্ভব না, আমি কিছু কিছু বলে দিচ্ছি, তোমাদের একটু মার্কিং করে দিচ্ছি, এইগুলো তোমরা বাসায় পড়বা যে ভূপ্রকৃতিটা আসলে কি। তারপর উর্বর পলল ভূমি, চর, অরণ্য, এই সমস্ত জিনিসগুলো কি, এই শব্দগুলো কি জন্য ব্যবহার করা হয়েছে। নদ নদী পরিবেষ্টিত ভূমি, কোনগুলো নদ নদী পরিবেষ্টিত ভূমি। আবহাওয়া জলবায়ু, অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতির সাথে আবহাওয়া জলবায়ু ওতপ্রোতভাবে জড়িত। আবহাওয়া কিরকম, জলবায়ু কিরকম। আমরা জানি যে বাংলাদেশের জলবায়ু এক এক সময় অর্থাৎ মৌসুমী জলবায়ু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। আবার কোনো কোনো সময় শীতল বায়ু প্রবাহিত হয়, কোনো কোনো সময় উষ্ণ বায়ু প্রবাহিত হয়। জলবায়ু এক এক সময় এক এক রূপ ধারণ করে। এই কারণে এই জলবায়ু সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তাতে জনজীবনের উপর ভৌগোলিক প্রভাব, অর্থাৎ এই ভৌগোলিক প্রভাবটা আগেই বলেছি যে এটা চারদিকে ভারত, তিন দিকে ভারত, একদিকে সমুদ্র, বঙ্গোপসাগর, হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই অবস্থানটা, এই ভৌগোলিক মানে পরিবেশটা মানুষের জীবনের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করে। কৃষি নির্ভরতা, অর্থাৎ এই পরিবেশের কারণেই মানুষ কি করতে কৃষির দিকে অগ্রসর হয়েছে। যেহেতু কৃষিতে এখানে প্রচুর সুবিধা, কৃষি কাজ করলে পরে ফসল উৎপাদন করা সহজ, মানুষের খাদ্যের চাহিদা মেটানো সহজ। এই কারণে কৃষির দিকে মানুষ ধাবিত হয়েছে। বাংলাদেশের ভূমি খুবই উর্বর, এই জন্য বাংলাদেশের মানুষ প্রাচীন কাল থেকে মূলত কৃষিজীবী। সুদূর অতীত থেকে এদেশের কৃষির প্রচুর প্রাচুর্যের জন্য বিখ্যাত। বাংলাদেশে অল্প পরিশ্রম অধিক খাদ্যশস্য উৎপাদন হয়। তোমাদের আমি আগেই বলেছি অনেক দেশ আছে যেখানে শস্য উৎপাদনের জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক খরচ করতে হয়, কিন্তু বাংলাদেশে খুব সহজে এইগুলো করা যায়। লোক প্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের মানুষ কিরকম, শান্ত, কর্মঠ, বিদ্যানুরাগী, অর্থাৎ মানুষের শান্তশিষ্ট। খাদ্য পেলে বা তাদের যে অধিকার এটা পেলে পরে তারা শান্ত থাকে। এবং বাংলাদেশের মানুষ কর্মঠ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত বাংলাদেশের মানুষের নাম আছে। বিদ্যানুরাগী, এদেশে অসংখ্য কবি সাহিত্যিকের জন্ম হয়েছে, বিজ্ঞানীর জন্ম হয়েছে। এবং বাংলাদেশের মানুষ আহ শিক্ষা অর্জন করতে খুব আগ্রহী, সুযোগ পেলে তারা শিক্ষা অর্জন করতে চায়। প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামী, প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম, অর্থাৎ মানুষ কি করছে প্রকৃতির বাংলাদেশে তোমরা জানো যে অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে প্রতি বছরই। যে তোমরা জানো 2009 সালের সিডর, সেই দক্ষিণ পশ্চিম এলাকায় বরিশাল পটুয়াখালী সমস্ত এলাকায় তার চিহ্নটিতে এখনো আছে। অনেক মানুষ মারা যায়, অনেক সম্পদ নষ্ট হয়। প্রতি বছরই মানুষকে সংগ্রাম করে জীবনযাপন করতে হয়, অর্থাৎ স্ট্রাগল লাইফ এন্ড স্ট্রাগল ফর লিভিং। মানুষকে কিন্তু মানুষের জীবনই কিন্তু সংগ্রামময়। এই বিষয়গুলো তোমরা পড়বা, তাহলে পরে আরো বেশি বেশি বই পড়লে আরো অনেক জানতে পারবা। নৌকৌশলী বাঙালি ও সমুদ্র বাণিজ্য, যেহেতু নদীর সাথে মানুষের আত্মার সম্পর্ক ছোটবেলা থেকেই, যে কারণে নদীর সাথে মানুষ মিশে বাস করতে পারে এবং নদীতে কিভাবে, নদীর পাড়ে কিভাবে বসবাস করতে হবে, নদীতে কিভাবে চলাফেরা করতে হবে এ সম্পর্কে তাদের ধারণা আছে। এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। বাংলাদেশের নানা রকম নৌকা, এই সমস্ত নৌকাগুলো বাংলাদেশের বিভিন্ন নদীতে চলে মালপত্র নেওয়ার কাজে, মানুষ পরিবহনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে এই নৌকাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক জীবনের উপর ভৌগোলিক প্রভাব, রাজনৈতিক জীবনের উপরেও
ভৌগোলিক প্রভাবটা, অর্থাৎ এই এলাকার পরিবেশ অনুযায়ী এখানে এই ভৌগোলিক প্রভাবটা অনেক কাজে অনেক ভাবে মানুষ ব্যবহার করে থাকে। তাহলে সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর প্রভাব, অর্থাৎ আমাদের সামাজিক জীবনে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এই নদী কিন্তু প্রভাব বিস্তার করে। কি ধরনের প্রভাব বিস্তার করে, এখানে এই বিষয়গুলো আমরা একটু করে জেনে নেব। তোমরা এগুলো বাসায় ভালো করে পড়বা। আমাদের যেহেতু ক্লাসটা আমাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হয়, তোমরা এগুলো পড়বা। তাহলে নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের যে সিভিলাইজেশন, এ সমস্ত কিছুই কিন্তু গড়ে উঠেছে আসলে প্রকৃতপক্ষে নদীকে কেন্দ্র করে। নদী দিয়ে ভেসে আসা পলিতে উঠেছে ভূমি। এদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, তবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, যে কারণে বাংলাদেশের নদীগুলো জনজীবনের যাবতীয় বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। নদ নদী একদিকে করে তোলে মানুষকে সংগ্রামী, অপরদিকে খুলে দেয় সমৃদ্ধির দ্বার। এখানে কতগুলো মূল্যায়ন দেওয়া আছে। এটার উত্তরমালাও কিন্তু এতে নিচে তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখা যাচ্ছে এখানে উত্তর দেওয়া আছে। তোমরা এই গুলো এখান থেকে দেখে নিতে পারবা। তোমরা এই বিষয়গুলো পড়বা। তোমরা পার্ট 3-এর যে বিষয়গুলো একটু আমি টাচ দিলাম তোমাদের, তোমরা আরো ব্যাপকভাবে পড়ে বিষয়টা সুন্দরভাবে আয়ত্ত করবা এবং পরীক্ষায় যাতে তোমরা পুরা নম্বর পাও এই বিষয়টা নিশ্চিত করবা। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।